মানুষ বলে মরা মানুষ কথা বলে না, কিন্তু আমার বিশ্বাস করুন, ওরা কথা বলে। ওরা ফিসফিস করে ঠিক আপনার কানের কাছে। আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘরের আলো নেভাতে ভয় করবে। ঘটনাটা আমার নিজের সাথে ঘটা, আর সেই রাতের পর থেকে আমি আর কক্ষনো আয়নায় নিজের মুখের দিকে তাকাতে পারিনি। আমার নাম রফিক। পেশায় আমি একজন নাইট গার্ড। শহরের শেষ প্রান্তে, যেখানে লোকবসতি শেষ হয়ে জঙ্গল শুরু হয়েছে, সেখানে একটা পুরনো কেমিক্যাল ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিটা বছর 10 আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু মালিকপক্ষ ভেতরের মেশিনপত্র পাহারা দেওয়ার জন্য একজন গার্ড রাখে। বেতন ভালো, তাই আমি রাজি হয়ে গিয়েছিলাম। প্রথম কয়েকদিন ভালোই কাটল, কিন্তু সমস্যা শুরু হল অমাবস্যার আগের রাতে। সেদিন রাত তখন প্রায় 2:30। চারদিক নিঝুম। আমি আমার ছোট্ট কেবিনে বসে রেডিওতে গান শুনছিলাম। হঠাৎ রেডিওর সিগন্যালটা কেটে গেল, শুধু শঁ শঁ শব্দ। আমি বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করতে যাব, ঠিক তখনই শুনলাম শব্দটা খস খস খস। মনে হলো কেবিনের বাইরে শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। আমি টর্চটা হাতে নিয়ে জানলা দিয়ে বাইরে তাকালাম। কেউ নেই। ভাবলাম হয়তো কোনো শিয়াল বা কুকুর হবে। আমি আবার চেয়ারে বসলাম। ঠিক 5 মিনিট পর এবার শব্দটা অনেক কাছে। মনে হলো কেউ আমার কেবিনের টিনের চালে নখ দিয়ে আঁচড় কাটছে। খস খস খস। শব্দটা এত কর্কশ ছিল যে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি সাহস সঞ্চয় করে দরজাটা খুললাম। কে কে ওখানে? চিৎকার করে উঠলাম। অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই, কিন্তু অদ্ভুত একটা গন্ধ নাকে এলো। পচা মাংস আর ফরম্যালিন মেশানো একটা উৎকট গন্ধ। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম, কিন্তু তখনই খেয়াল করলাম আমার কেবিনের জানলার কাঁচের ওপাশে একটা হাত। হ্যাঁ, একটা ফ্যাকাশে সাদা হাত কাঁচের ওপর রাখা, আর সেই হাতের আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা, নখগুলো কালো, ভাঙা। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি নড়তে পারছি না। আস্তে আস্তে হাতটা সরে গেল, আর জানলার কাঁচে ভেসে উঠল একটা মুখ। ওটা মানুষের মুখ ছিল না, ওটা ওটা আমারই মুখ। কিন্তু চোখগুলো নেই। চোখের কোটর দুটো ফাঁকা, আর সেখান দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। সেই আমি আমার দিকে তাকিয়ে হাসছিল, এমন এক হাসি যা দেখলে জ্যাংত মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। সে ফিসফিস করে বলল, রফিক, দরজাটা খোল, ভেতরে খুব গরম, বাইরে আয়। আমার নিজের গলা, হুবহু আমার গলার স্বরে সে কথা বলছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। আমি দেখলাম আমার ডুপ্লিকেট ওই সত্তাটা জানলার কাঁচে মাথা ঠুকতে শুরু করল। ঠক ঠক ঠক। কাঁচ ফেটে যাচ্ছে। সে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি আল্লাহর নাম বলতে শুরু করলাম, চোখ বন্ধ করে শুধু দোয়া পড়ছি, আর কানে আসছে সেই ভয়ঙ্কর শব্দ, রফিক, আমি তো তুই, আমাকে ভয় পাচ্ছিস কেন? হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। একদম নীরবতা। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। কেউ নেই। জানলার কাঁচটাও একদম ঠিকঠাক। সকালের আজান শোনা যাচ্ছিল দূরের মসজিদ থেকে। আমি বুঝলাম আমি বেঁচে গেছি। পরের দিনই আমি কাজটা ছেড়ে দিই, কিন্তু সমস্যাটা মেটেনি। এখনও মাঝে মাঝে গভীর রাতে যখন আমি বাথরুমে যাই বা আয়নার সামনে দাঁড়াই, আমার মনে হয় আমার প্রতিবিম্বটা আমার সাথে সাথে নড়ছে না। ওটা স্থির হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে মুচকি হাসে। আপনারা যারা এই গল্পটা শুনছেন, তাদের একটা সাবধান বাণী দিই, রাতে আয়না ঢেকে রাখবেন, কারণ আপনি জানেন না ওপাশ থেকে কে আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি ভেবেছিলাম চাকরিটা ছেড়ে দিয়ে আমি বেঁচে গেছি। ভেবেছিলাম ওই অভিশপ্ত ফ্যাক্টরি থেকে আমি অনেক দূরে, কিন্তু আমি ভুল ছিলাম, খুব বড় ভুল। চাকরি ছাড়ার ঠিক 3 দিন পরের ঘটনা। রাত তখন ঠিক 3:33। আমার মোবাইলে একটা কল এলো। আমি ধর্মর করে উঠে বসলাম। এত রাতে কে ফোন করবে? মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। কলার আইডিতে লেখা ফ্যাক্টরি অফিস। যে ফ্যাক্টরি বন্ধ, যার লাইন অনেক আগেই কেটে দেওয়া হয়েছে, সেখান থেকে ল্যান্ডলাইন কল আসছে।
হাত কাঁপছিল, তবু আমি কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু সেই পরিচিত শব্দ, খস খস খস। তারপর সেই একই গলা, আমার নিজের গলা, ফিসফিস করে বলল, তুই ডিউটি শেষ না করেই চলে এলি রফিক? আমি তোর জন্য অপেক্ষা করছি, তোর ঘরের দরজার ঠিক ওপাশেই। কলটা কেটে গেল, আর ঠিক সেই মুহূর্তে আমার বেডরুমের দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। কারেন্ট নেই, ঘরটা অন্ধকারে ডুবে আছে। আমি ফ্ল্যাশলাইটটা জ্বালালাম। আলোটা দরজার দিকে ফেলতেই দেখলাম দরজার নিচ দিয়ে একটা কালো তরল পদার্থ ঘরের ভেতর গড়িয়ে আসছে। সেই পচা মাংস আর কেমিক্যালের গন্ধটা আবার নাকে এসে ধাক্কা মারল। দরজার হাতলটা আস্তে আস্তে ঘুরতে শুরু করল। ক্যাঁ শব্দ করে দরজাটা খুলে গেল। কেউ নেই, ফাঁকা। আমি সাহস করে বিছানা থেকে নামলাম, ভাবলাম হয়তো মনের ভুল। দরজাটা বন্ধ করতে এগিয়ে গেলাম। যেই না দরজার কাছে গেছি, হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এত কাছে যে তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। সেই নিঃশ্বাসটা বরফের মতো ঠান্ডা। আমি আস্তে আস্তে ঘাড় ঘোরালাম। ফ্ল্যাশলাইটের আলোয় দেখলাম সে দাঁড়িয়ে আছে, সেই কোটরহীন চোখ, সেই বিভৎস হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, এখন আমার পালা রফিক, এখন তুই আয়নায় থাকবি আর আমি থাকব বাইরে। সে আমার গলা টিপে ধরল, তার হাতগুলো ছিল লোহার মতো শক্ত। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি ছটফট করছিলাম, কিন্তু সে হাসছিল। আস্তে আস্তে আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম এক অদ্ভুত জায়গায়, চারপাশটা কাঁচের মতো। আমি চিৎকার করলাম, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। আমি দেখলাম আমার ঘরের বিছানায় রফিক বসে আছে। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর উঠে গিয়ে ঘরের লাইটটা জ্বালালো। সে স্বাভাবিক মানুষের মতোই আচরণ করছে, কিন্তু আমি জানি ও আমি না। আজ আপনারা যার গলার আওয়াজ শুনছেন, এই ভিডিওতে যে কথা বলছে, সে আসল রফিক না। আসল রফিক এখন আপনাদের বাড়ির ড্রেসিং টেবিলের আয়নার ভেতরে বন্দী হয়ে আছে। হ্যাঁ, আপনি যে এখন এই ভিডিওটা দেখছেন, একবার আপনার ঘরের আয়নার দিকে তাকান তো। ভালো করে দেখুন, আয়নার ভেতরের মানুষটা কি একটু দেরিতে চোখের পলক ফেলল? সাবধান, আমরা কেউ একা নই। শুভরাত্রি, গুড নাইট, যদি রাতটা শুভ হয়।